ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে বুদ্ধদেব গুহ প্রয়াত। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল আমাদের এই প্রিয় সাহিত্যিককে। দৈনিক সংক্রমণ বৃদ্ধি, আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। নিয়ন্ত্রণ বিধি মানতে কতটা দায়িত্বশীল সাধারণ মানুষ? সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজিত হল রাজ্য সিভিল সার্ভিসের পরীক্ষা। অক্ষয় কুমারের বেল বাটন কি জিতে নিতে পারল মানুষের মন? যদিও তুমি আমাকে অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ, আমি তোমাকে অমৃত করে দিলাম। আমার মনের হিজলের শাখা থেকে মুক্ত করে আমার একান্ত পাখিকে আমি চিরকালের আকাশের করে দিলাম। আকাশের উদ্দেশ্যেই পাড়ি দিলেন বাঙালির অন্যতম প্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাত 11:30টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85। এই বছরের এপ্রিল মাসেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কোভিড পরবর্তী নানা জটিলতা নিয়ে জুলাইয়ের শেষে আবারও হাসপাতালে ভর্তি হন। অবশেষে গতকাল রাত্রে জীবনাবসান হয় এই প্রবীণ সাহিত্যিকের। 1936 সালে বুদ্ধদেব গুহর জন্ম। শৈশবের অনেকটা কাটান বাংলাদেশে। পরবর্তীতে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেন। মা মঞ্জুলিকা গুহর উৎসাহেই সাহিত্য জগতে বুদ্ধদেবের প্রবেশ। প্রথম দিকে লিখেছেন বেশ কিছু শিকারের গল্প। 60-এর দশকে আনন্দবাজার পত্রিকার দোল সংখ্যায় হলুদ বসন্ত উপন্যাস লিখে তিনি প্রভূত জনপ্রিয়তা পান। এরপর একে একে প্রকাশিত হয় মাধুকরী, কোজাগর, অববাহিকা, বাবলি, বাতিঘর, একটু উষ্ণতার জন্য, চাপরাস, সবিনয় নিবেদন প্রমুখ জনচিত্তজয়ী গ্রন্থমালা। অরণ্য, নারী আর হৃদয়ের গহীন অতল রহস্য, এই ত্রিবেণী সঙ্গমে তার উপন্যাস সাহিত্য জগতে বিশিষ্ট স্থান অর্জন করেছে। নারী ও প্রকৃতির অদ্ভুত সমন্বয় তার কলমে আবিষ্কার করেছে বাঙালি। সুবোধ সরকার তার স্মৃতিচারণে যথার্থই বলেছেন, তিনি যেভাবে নারী, নিহারিকা ও অরণ্যকে অক্ষর দিয়েছিলেন সেভাবে কেউ দেননি। পরীক্ষা করেছেন উপন্যাসের ফর্ম নিয়েও। সেই ভাবনারই ফসল চান ঘরে গান। এই উপন্যাসটিতে দেখা যায় ঢাকার ফিরদৌসী আক্তার নামের একজন মহিলা ভক্ত তাকে চিঠি লিখছেন এবং তিনি তার জবাব দিচ্ছেন, এবং এই চিঠি চালাচালির কথাসূত্রেই উন্মোচিত হচ্ছে তার সাহিত্য জীবনের বিভিন্ন কথা। এছাড়াও বুদ্ধদেব গুহর ব্যক্তিগত চিঠিপত্র সংকলন রাগমালা বাংলার পত্র সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন। তিনি নিজের সম্পর্কে বলেছিলেন, আমার জীবনটা সত্যি একটা নকশি কাঁথার মাঠ। এত উত্থান পতন, এত গ্রহণ বর্জন আছে, হয়তো নিজের কথা নিজে বললে তা অনেকের কাছেই বেশি মনে হতে পারে। নিজের সাহিত্য জীবন নিয়ে তিনি আবারও অকপট হয়েছিলেন সারস্বত গ্রন্থে। 80-র দশকের গোড়ায় জড়িয়ে পড়েছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে বিতর্কে। সত্যজিৎ রায় একটি বক্তৃতায় বাংলার সুপরিচিত লেখকদের দৃষ্টান্ত দিয়ে দাবি করেছিলেন, বাঙালি ঔপন্যাসিকদের মধ্যে ডিটেইলিংয়ের অভাব তাঁর চোখে পড়ে। এই মন্তব্যের প্রতিবাদে অন্য লেখকেরা মুখ না খুললেও সদর্পে এবং সোচ্চারে এর প্রতিবাদ করেন বুদ্ধদেব গুহ। ব্যক্তিজীবনে বুদ্ধদেব গুহ ছিলেন অত্যন্ত সুরসিক। পুরাতনী গানে তার প্রসিদ্ধি অবিসংবাদিত। তার স্ত্রী ছিলেন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী ঋতু গুহ। শরতের মেঘাচ্ছন্ন আকাশকে আরও কালো মেঘে ঢেকে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন এই বিদগ্ধ সাহিত্যিক। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ টিমের তরফ থেকে প্রয়াত সাহিত্যিকের প্রতি আমাদের
বিনম্র শ্রদ্ধা। কোভিড দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে দেশের সার্বিক সংক্রমণের বৃদ্ধি তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে। গতকাল দেশে দৈনিক সংক্রমিত হয়েছেন 43,334 জন মানুষ। গত শনিবার সংক্রমণের মাত্রা বৃদ্ধি পায় 4%। সেদিন দৈনিক সংক্রমণ গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ 46,000-এর সংখ্যা ছুঁয়ে যায়। এখন দেখার বিষয় সময়ের নিরিখে এই সংক্রমণ কত দ্রুত ছড়াচ্ছে ও আরও সংখ্যা বৃদ্ধি ঘটছে কিনা। তবে রাজ্যভিত্তিক সংক্রমণের মাত্রা আবার দ্রুত বেড়ে চলেছে। এদের মধ্যে কেরালাতে গত রবিবার 32,000 জন সংক্রমিত হয়েছেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কোভিড বিধিগুলির লঙ্ঘন সংক্রমণের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সম্প্রতি কেরালায় ওনাম উৎসব এবং মহরম পালন থেকে শুরু করে আগামী দিনে গণেশ চতুর্থী, দুর্গাপুজো, দেওয়ালি ইত্যাদি উৎসবগুলি আসতে চলেছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্যকর্মীরা। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠান এমনটাই আশঙ্কা করে বিবৃতি দিয়ে জানায় যে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে উৎসবের মরশুমে তৃতীয় ঢেউ শুরু হয়ে তা শিখরে পৌঁছাবে। উৎসবের এই মরশুমে কোভিড পরিস্থিতি সামাল দিতে তাই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে আগে থেকেই সতর্ক করেছেন। সম্প্রতি রাজ্যগুলির মুখ্য সচিবদের কেন্দ্রের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, উৎসবের সময়গুলিতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি রুখতে যে কোনো রকম জমায়েত বন্ধ রাখতে হবে। সংক্রমণের আধিক্য অনুযায়ী অঞ্চলগুলিকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে। তবে এ রাজ্যে এই মুহূর্তে অতিমারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিতই রয়েছে এবং রাজ্য সরকারও কোভিড বিধিগুলি সম্পূর্ণ তুলে নিতে নারাজ। গত শনিবার নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে কোভিড বিধিগুলির মেয়াদ 31শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর অবধি বাড়ানো হয়। নতুন এই নির্দেশিকাতে রাত 11টা থেকে ভোর 5টা অবধি নাইট কারফিউ জারি থাকছে। বন্ধ থাকছে লোকাল ট্রেন। 50% উপস্থিতির নিরিখে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রগুলি খোলা যাবে। জিম, সুইমিং পুল, সিনেমা হল ও রেস্টুরেন্টে 50% মানুষের উপস্থিতিতে খোলা রাখার অনুমোদন বহাল রয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা পুরোপুরি না উঠলেও কিছুটা শিথিলতা রয়েছে। আর এই শিথিলতার সুযোগ নিচ্ছেন অনেকেই। যেমন হাইওয়ের ধারে রেস্টুরেন্ট বা হোটেলগুলিতে সপ্তাহ শেষে অনিয়ন্ত্রিত জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। সিনেমা হলগুলির সামনে দর্শকদের লম্বা লাইনে দূরত্ববিধি মানা হচ্ছে না। নতুন কিছু সরকারি প্রকল্প চালু হয়েছে, সেগুলিতে আবেদন করার জন্য মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ছে, যেখানে নিয়ন্ত্রণ বিধি মানা হচ্ছে না অনেক সময়। চায়ের দোকান, পার্কিং এরিয়া, পাড়ার মোড়ে একাধিক মানুষকে জমায়েত করে আড্ডা দিতে দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের এইরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ শীঘ্রই আবার কোভিডের তৃতীয় ঢেউকে প্রভাবিত করবে, যেমনটা হয়েছিল দ্বিতীয় ঢেউ আসার আগে। আবার দৈনিক সংক্রমণের হার বাড়বে মৃত্যু মিছিল। হসপিটালে বেড, অক্সিজেন, ওষুধের আকালে হাহাকার। মানুষ যা শোনার পরেও দেখার পরেও বারবার ভুলে যায় নৈতিক কর্তব্যবোধকে। নিজের জীবনকে বিপন্ন করার পাশাপাশি আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে এসবের মাধ্যমে। নতুন প্রজন্মের অনেক ছাত্রছাত্রী আশা করে আছে পুজো শেষে সংক্রমণ নিয়ন্ত্রিত হলে স্কুল কলেজে গিয়ে পঠন পাঠনের জীবন ফিরে পেতে। কিন্তু তাদের কাছে আমরা আমাদের সচেতনতার প্রতিশ্রুতি রাখতে পারছি কি? ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831168879, 9331267135, 7044762727 নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট www.brototiporompora.in এ। এবছর গত 22শে আগস্ট হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষা। 2021 সালে এই পরীক্ষা আগেই আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনা আবহে তা করা যায়নি। গত 21শে মার্চ ও 30শে মে দুবার এই পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত 22শে আগস্ট সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অফলাইন মোডে আয়োজিত হয়ে গেল এই পরীক্ষা। উল্লেখ্য,
করোনা আবহে অফলাইন মোডে এটি ছিল এবছরের দ্বিতীয় পরীক্ষা। এবছর প্রায় 1,76,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। পশ্চিমবঙ্গের 657টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা হয় জেনারেল স্টাডিজ বিষয়ে। মোট নম্বর ছিল 200। ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা সুযোগ পাবেন মূল পর্বের পরীক্ষা বা মেইনসে বসার। এদিকে গত বছর অর্থাৎ 2020 সালের 9 ফেব্রুয়ারি যে প্রিলিমস পরীক্ষা নেওয়া হয়েছিল তার মূল পর্বের পরীক্ষা শুরু হয়ে গেল গত 27 আগস্ট থেকে। এবছর করোনা আবহে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও চূড়ান্ত দক্ষতার সঙ্গে এই পরীক্ষার আয়োজন করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পুলিশ, পরিবহন ইত্যাদি প্রতিটি জরুরি মাধ্যমকে আগে থাকতেই প্রস্তুত রাখা হয়েছিল। তাই পরীক্ষার আয়োজন নিয়ে কোথাও কোনো ত্রুটির কথা শোনা যায়নি। পশ্চিমবঙ্গের ভাবী প্রশাসক মণ্ডলীর প্রতি রইল আগাম শুভেচ্ছা। ওয়েলকাম টু মুভি রিভিউ সেকশন। আজকের সিনেমা বেল বটম। বেল বটম একটি অ্যাকশন থ্রিলার মুভি, ডিরেক্টেড বাই রঞ্জিত এম তিওয়ারি। এই সিনেমাটি রিলিজ করেছে 19 অগস্ট থিয়েটারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সিনেমাটি কোনো ওটিটি প্ল্যাটফর্মে নয়, রিলিজ করেছে সিনেমা হলে। অনেকদিন পর করোনা মহামারীর থাবা থেকে বেরিয়ে দর্শকদের আবার হলমুখী করার একটা প্রয়াস। সেই জন্যই বোধহয় ডিরেক্টর আর প্রডিউসারদের একমাত্র পছন্দ অক্ষয় কুমারকে। এই সিনেমাটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। 1980-র দশকে যে সময় ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, সেই সময় একটি প্লেন হাইজ্যাককে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মিত। শুধু এই ঘটনাই নয়, এই সময়কার আরও বেশ কয়েকটি প্লেন হাইজ্যাকের ঘটনা এই সিনেমায় দেখানো হয়েছে। এখানে অক্ষয় কুমার অভিনয় করেছেন রয়ের একজন সিক্রেট এজেন্টের চরিত্রে। शादीशुदा, शार्प मेमोरी, नेशनल लेवल चेस प्लेयर, यूपीएससी दिया है, गाना सिखाता है, हिंदी, इंग्लिश, जर्मन, फ्रेंच बोल और लिख लेता है। যারা বেবি, এয়ারলিফট এই সিনেমাগুলি দেখেছেন তারা জানেন যে অক্ষয় কুমার এই সমস্ত সিনেমায় কতটা সাবলীল। এই চরিত্রের কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, একেবারে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছেন এবং প্রায় ওয়ান ম্যান শো এর মতোই সিনেমাটাকে একা এগিয়ে নিয়ে গেছেন। অক্ষয় কুমার ছাড়াও এই সিনেমায় রয়েছেন লারা দত্তা, ওয়ানি কাপুর, আদিল হোসেন, হুমা কুরেশি প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীরা। কিন্তু পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের কারোর অভিনয়ই তেমনভাবে নজর কাড়বে না। ওয়ানি কাপুর এই সিনেমায় অনেকটা শো পিসের মতো, অর্থাৎ ওই সিনেমায় নায়িকা না থাকলে চলে না, অনেকটা সেরকম। আদিল হোসেন সাধারণ আর হুমা কুরেশির অংশ খুবই কম। লারা দত্তার মেকআপ অসাধারণ, না বলে দিলে হয়তো চেনাই যাবে না তাকে, কিন্তু অভিনয়ে সেই ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠেনি। নজর কাড়বেন যিনি, তিনি এই সিনেমার ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, যার নাম জেন খান দুরানি। তিনি দলজিৎ সিং এর চরিত্রে অভিনয় করেছেন। তার স্ক্রিন টাইম খুব একটা বেশি না হলেও যেটুকু সময় তিনি স্ক্রিনে থাকবেন তার মধ্যেই তিনি দর্শকের দৃষ্টি আকর্ষণ করবেন। এই সিনেমার গানগুলো আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে, কারণ এরকম একটা থ্রিলার সিনেমায় মাঝে মাঝে হঠাৎ করে গান এসে পড়ায় এই যে সিনেমার যে স্ক্রিন প্লে তার গতি অবরুদ্ধ হয়েছে। আর টান টান উত্তেজনা বলতে যা বোঝায় সেটাই এই সিনেমায় প্রথম থেকেই আপনারা অনুভব করবেন না, কারণ সিনেমার শেষে কি হবে সেটা অনেকটা প্রথম থেকেই বোঝা যায়। অপেক্ষা শুধু সিনেমাটা কিভাবে ধীরে ধীরে ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছচ্ছে। সব মিলিয়ে অক্ষয় কুমারের বেবি, এয়ারলিফট এবং হলিডের সঙ্গে তুল্যমূল্য বিচারে গেলে বেল বটম অনেকটাই নিচে। তবে অনেক দিন পরে বোকা বাক্স থেকে মুখ সরিয়ে বড় পর্দায় 3D এফেক্ট সমেত একটা সিনেমা দেখার জন্য আপনি একবার বেল বটম দেখতেই পারেন। এটি একেবারেই একটি ওয়ান টাইম ওয়াচ মুভি। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনো জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন। নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে 7:30টায় ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।